সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। রমজান মাসের 10 দিন অতিবাহিত হয়ে গেল। রমজান এখন রমজানের এই পবিত্রতা, রমজানের এই পুণ্য আমরা কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু নিজেদেরকে পিউরিফাই করতে পারলাম, গুণামুক্ত করতে পারলাম, সেই বিষয়ে আমরা আমাদের এই সময়কে কাজে লাগাইতে হবে এবং তৎপর থাকতে হবে। আসুন রমজানের এই রমজান পালন করা, রোজা থাকা এবং কোনো ধরনের ইবাদতে যেন আমাদের স্বাস্থ্যগত সমস্যা কোনো অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেই জন্যই আপনাদের সকলের পাশে রয়েছে হামদর্দ। হামদর্দেরই প্রয়াস আজকের এই স্বাস্থ্যকথা অনুষ্ঠান। স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমরা দুজন বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে, বিশিষ্ট চিকিৎসকদেরকে আমন্ত্রণ জানিয়েছি, যাদের মাধ্যমে আমরা আপনাদের সাথে এই স্বাস্থ্যগত বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। আসুন আজকে তাদের সাথে প্রথমে পরিচয় করে দিই। আমার সামনে ডান দিকে বসা আছেন ডাক্তার মোহাম্মদ উসমান গনি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বগুড়া ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমার সামনে বাঁ দিকে বসা আছেন ডাক্তার আবিদা সুলতানা, মেডিকেল অফিসার, হামদর্দ ভবন, ঢাকা। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানতে চাচ্ছি যে রমজান মাসে রোজাদার ভাই বোনদেরকে যেই জিনিসটা সবচেয়ে বেশি পীড়া দেয় সেটা হলো হাইপার অ্যাসিডিটি। আমরা সাধারণ পাবলিক বলে থাকি গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক তো আসলে গ্যাস্ট্রিক কোনো রোগের নাম নয়, অর্গান। অতএব এটা যে জিনিসটা বুঝাইতে চায় সেটা হলো আসলে অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি। আজকে হাইপার অ্যাসিডিটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেন রোজাদার ভাই বোনরা এটাতে না ভোগেন। এই ব্যাপারে হাইপার অ্যাসিডিটি জিনিসটা কি এবং কেন, কিভাবে সৃষ্টি হয়, এই ব্যাপারে আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করছি ডাক্তার উসমান গনি সাহেব। আপনি একটু বলবেন রোজাদার ভাই বোনদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। হাইপার শব্দের অর্থ হলো বেশি হওয়া, অ্যাসিডিটি অর্থাৎ অম্লত্বটা বেড়ে যাওয়া। আমাদের স্টমাকের থেকে কয়েকটা ডাইজেস্টিভ জুস, গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়। তার ভিতরে একটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের স্টমাকের ওয়াল থেকে তৈরি হয়। এটা পানি বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন আসে, এইভাবে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খাদ্যকে ভাঙতে সহযোগিতা করে, খাদ্যের মণ্ড তৈরিতে সহায়তা করে এবং খাদ্যের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা অ্যাসিড। কিন্তু এই অ্যাসিডটা গ্যাস্ট্রিন হরমোনের উপস্থিতির কারণে আমাদের স্টমাককে পুড়তে বাধা দেয়। তো এটা খাদ্যকে হজম করার জন্য প্রয়োজন, কিন্তু যখন এটা বেশি পরিমাণে নির্গত হয় এবং খাদ্য যখন থাকে না, অসময়ে নিঃসৃত হয়, তখন এটা সমস্যাটা সৃষ্টি হয়। তখন এটা দেহের ক্ষতি করে, অর্থাৎ অতিরিক্ত অ্যাসিড নিঃসৃত হয়ে আমাদের স্টমাক গাত্রকে পুড়িয়ে দেয়, ফলে আলসার সৃষ্টি হয় এবং অতিরিক্ত অ্যাসিড নিঃসৃত হয়ে হজমে ব্যাঘাত ঘটায় এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। এটাই হলো হাইপার অ্যাসিডিটি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে অ্যাসিড নির্গত হওয়া, এটাকে বলা হচ্ছে হাইপার অ্যাসিডিটি। আপনি হাইপার অ্যাসিডিটি সৃষ্টির পিছনে কজেস হিসেবে কি মনে করতেছেন? যে অ্যাসিডটা নিয়ন্ত্রণের জন্য কিছু ফ্যাক্টর দায়ী আছে। যে আমাদের ভ্যাগাস নার্ভ, এটা ভ্যাগাস নার্ভটা যদি অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়, অর্থাৎ আমরা যদি বেশি টেনশন করি, দুশ্চিন্তা করি, তাহলে অ্যাসিড সেক্রেশন বেশি হয়। এছাড়া স্পাইসি ডায়েট, কিছু খাবার আছে যে খাবারগুলো বেশি পরিমাণে অ্যাসিড নিঃসরণে সহযোগিতা করে। আবার কিছু খাবার আছে যেগুলো অ্যাসিড নিঃসরণ বেশি করে এবং গ্যাস সৃষ্টি করে, যেমন ছোলা বুট, এর যে ছালটা উপরে খোসা আছে, এটা হাইপার অ্যাসিডিটি এবং গ্যাস সৃষ্টিতে সহযোগিতা করে। জি, ধন্যবাদ আপনাকে।
ডাক্তার আবেদা সুলতানা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হাইপার অ্যাসিডিটির কমপ্লিকেশনগুলি, মায়ের জটিলতা কোথায়, কি কি হতে পারে? যে উনি একটা ইঙ্গিত করেছিলেন যে পেপটিক আলসার সৃষ্টি হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, এটা আর কি কি সমস্যা দেখা দিতে পারে? আসলে হাইপার অ্যাসিডিটি হলে মানুষের কত অস্বস্তি, এই বিষয়ে সাইন সিমটম প্লাস কমপ্লিকেশন সম্পর্কে একটু বলুন। আমাদের হচ্ছে পাকস্থলীতে 3 ধরনের সেল থাকে। একটা হচ্ছে মিউকাস সেল, আরেকটা হচ্ছে পেপটিক সেল, আরেকটা হচ্ছে প্যারাইটাল সেল। তো মিউকাস সেল থেকে আমাদের মিউকাস নিঃসরণ হলো, পেপটিক থেকে হচ্ছে পেপসিনোজেন হচ্ছে, আর প্যারাইটাল থেকে হচ্ছে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে, নিঃসৃত হচ্ছে। তো মিউকাসে কিছু পরিমাণ বাইকার্বনেট থাকে, যার কারণে অ্যাসিডটাকে সে হচ্ছে লেয়ারটাকে ক্ষতিগ্রস্ত হতে দেয় না। কিন্তু যদি কোনো কারণে এই অ্যাসিড উৎপাদনটা অতিরিক্ত পর্যায়ে চলে যায়, তখন সেই বাইকার্বনেটটাকে এটাকে কন্ট্রোল করতে পারে না। তখন দেখা যায় যে এই মিউকাস সেলটা শুদ্ধ মানে ক্ষত তৈরি করছে এবং পরবর্তীতে এটা হচ্ছে আলসারের পর্যায়ে চলে যায়। আর স্বাভাবিকভাবে হাইপার অ্যাসিডিটি হলে বুক জ্বালা পড়া করবে, আর হচ্ছে পেটে অস্বস্তি ফিল হয়, পেটটা ফেপে থাকে, অনেকের বমি বমি ভাবটা হয়, আবার অনেকের আছে যে ওটা হচ্ছে রিফ্লেক্স করে। হ্যাঁ, মনে হচ্ছে খাবার খেলেও কিছুক্ষণ পরে গ্যাসটা উপরের দিকে উঠছে, চুকা ঢেকুরের মতো উঠে যায়, ঢেকুর আসে, এই ধরনের সিমটম গুলো দেখা যায়। আর আলসার পর্যায়ে চলে গেলে তখন দেখা যায় যে এটা মানে খাবার অনেক সময় দেখা গেছে খালি পেটেও এটা হচ্ছে ওনার জ্বালা পোড়াটা করতে পারে, হাইপারঅ্যাসিডিটির কারণে ক্ষুধামন্দটাও দেখা যায়, ক্ষুধামন্দটাও দেখা দেয়। এবং পেটটা অনেক সময় অনেকেরই আছে এরকম পেটটা ভার ভারও বোধ হচ্ছে, এরকম অ্যাবডোমিনাল পেইন অনেক ক্ষেত্রে, হ্যাঁ অ্যাবডোমিনাল পেইনটাও দেখা দেয় আলসার পর্যায়ে চলে গেলে। তো এই হাইপার অ্যাসিডিটি বা এই যে হাইপার অ্যাসিডিটির ব্যাপারে আপনারা বলছিলেন, এটার থেকে আসলে আপনি কি মনে করেন বাঁচার উপায় কি হতে পারে? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যেই কারণগুলো দিয়ে হাইপার অ্যাসিডিটি হচ্ছে সেই কারণগুলোর থেকে পরিত্রাণ পাওয়া, যে অস্থিরতা, টেনশন, দুশ্চিন্তা, এই সমস্ত থেকে আমাদের ভ্যাগাস নার্ভটা বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে এবং আমাদের অ্যাসিড বেশি নিঃসরণ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের শান্ত থাকা, অতিরিক্ত রাগান্বিত না হওয়া, টেনশন না করা, নিয়মিত ঘুমানো, দৈনন্দিন খাবারের সাথে খাবারের পরে যদি ধনিয়া খায়, গোয়ামরি খায়, আমলকি খায়, হরিতকি খায়, বহেড়া খায়, এই সমস্ত একক ওষুধগুলো যদি সাথে রাখে তাহলে তারা হাইপার অ্যাসিডিটি থেকে প্রিভেনশন করতে পারবে। এছাড়া হামদর্দের কিছু ঔষধ আছে, ক্যাপসুল। জি জি, আমরা ওষুধের আলোচনায় আসবো পরে। যে আমি ডাক্তার আবিদা সুলতানা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই প্রিভেনশনের সাথে এমন কোনো খাবার বা আরো কিছু অ্যাড করার মতো আছে কিনা, যেরকম আপনার যে এটা হওয়ার সম্ভাবনা প্রবণতাটাই কম থাকবে? রোজার সময় সাধারণত যেটা দেখা যায় যে সারাদিন মানুষ অভুক্ত থেকেই ভাজা পোড়া জিনিসটা বেশি খাচ্ছে, পেটের উপর একটা বাড়তি প্রেসার পড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা করতে পারে যে আমাদের সারাদিনের রোজার পরে অবশ্যই হচ্ছে আমাদের শরবতের রুয়াবজা এক্ষেত্রে খুব ভালো কাজ করবে। সারাদিনের রোজার পরে একটু ঠান্ডা শরবত খেলো। আর শুধু রুয়াবজা তো এমনিতে শরবত না, এখানে হচ্ছে 27টি উপাদান আছে, 4টি ফুল, 10টি ফল, 12টি হচ্ছে ভেষজ উপাদান। হ্যাঁ, এটা হচ্ছে শুধু শরবত না, এটা হচ্ছে একটা পরিপূরক খাদ্যও বলা যায়। এটা যদি খায় তার পেটটা হচ্ছে সারাদিনে তার যে জুসগুলো নিশ্চিত হচ্ছে সেটা আর হচ্ছে মানে অতিরিক্ত পর্যায়ে সেটা চলে যাবে না, সেটা নিয়ন্ত্রণে চলে আসবে। এবং এর পরবর্তীতে সে যদি কিছু ফল খেলো, মৌসুমী ফল যেগুলো আছে বা এইসব ভাজা পোড়া জাতীয় জিনিসগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করলো তাহলে তার জন্য উপকার হয়। আর অ্যাসিডিটিটা সাধারণত বাড়েই হচ্ছে এই ধরনের মশলাদার খাবারের কারণে বা হচ্ছে টক জাতীয় যেসব খাবারগুলো খাচ্ছে অনেকের ক্ষেত্রে সেগুলোর কারণে হচ্ছে। তো এগুলো যদি সে একটু নিয়ন্ত্রণ করে চলে। আর অনেকের ক্ষেত্রে আরেকটা একটা বাজে অভ্যাস যেটা, যে খাবারের পরপরই আমরা হচ্ছে পানি খেয়ে ফেলি, মানে কোনো নিয়ন্ত্রণ করতে চাই না, পানিটা খেয়ে ফেলি। এক্ষেত্রে দেখা যায় যে গ্যাস্ট্রিক জুস যেটা মানে নিঃসৃত হয়, যেটা খাবার হজমের জন্য, সেটা তরল হয়ে যাচ্ছে, সো সেভাবে হচ্ছে পরিপাক ক্রিয়াটা হচ্ছে না। এ কারণে হচ্ছে গ্যাস্ট্রিক জুস দেখা গেছে যে অতিরিক্ত পর্যায়ে চলে যায় খাবারটা হজম না হওয়ার কারণে। তো আমরা সেই ক্ষেত্রে করতে পারি যে খাবার খাওয়ার অন্তত 10 মিনিট পরে আমরা পানিটা খেলাম, সেক্ষেত্রে এটা উপকার হয়। ওই সময় আপনাকে এটার চিকিৎসা বিষয় নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আলোচনা করব।
আর সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকতা অনুষ্ঠান। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। জি, আমি এবার ডাক্তার মোহাম্মদ উসমান গনি আপনার কাছে জানতে চাচ্ছি, এই হাইপার অ্যাসিডিটি বা অতিরিক্ত বায়ু সৃষ্টি হলে, সঞ্চার হলে পেটে যে অসুবিধাগুলি হয়, কমপ্লিকেশন আপনারা সুন্দর করে আলোচনা করলেন, তার মধ্যে যারা হৃদরোগে আক্রান্ত, হার্টের রোগী, তাদের জন্য আপনি কোনো ঝুঁকি আছে বলে মনে করেন কিনা? হাইপার অ্যাসিডিটি হলে এটা হাইপার অ্যাসিড গ্যাস্ট্রাইটিস হতে পারে, মানে ইনফ্লামেশন অফ দ্য স্টমাকের প্রদাহ হতে পারে। এটাকে বলা হয় হাইপার অ্যাসিড গ্যাস্ট্রাইটিস। আর প্রচুর গ্যাস সৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড রকমের একটা চাপ ঊর্ধ্বমুখী হয়। স্টমাক থেকে ডায়াফ্রামের উপর চাপ দেয়, ডায়াফ্রাম থেকে, ডায়াফ্রামের ঠিক উপরে হার্ট অবস্থিত, হার্টে চাপ সৃষ্টি করে, ফলে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং লাংসের উপরে এটার প্রভাব পড়ে, প্রচণ্ড চাপ সৃষ্টি হয়, যে কারণে হার্টের রোগীদের, কার্ডিয়াক রোগীদের অনেক সময় এটার কারণে, হাইপারঅ্যাসিডিটির কারণে তাদের অ্যানজাইনা পেক্টোরিস বা হার্টের পেইন দেখা দিতে পারে। হার্টের পেইন দেখা দিতে পারে। আর তাদের শ্বাস প্রশ্বাস, অ্যাজমার মতো শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, কিন্তু আসলে অ্যাজমা না, কিন্তু হাইপার অ্যাসিডিটি, অতি পরিমাণে অ্যাসিডিটির কারণে গ্যাস সৃষ্টি হয় বেশি। এই গ্যাসটা ডায়াফ্রামের উপরে চাপ দেয়, ডায়াফ্রাম থেকে লাংস এবং হার্টের উপরে প্রেশার সৃষ্টি করে, যে কারণে ওই সিমটমগুলো তৈরি হয়। এছাড়া হাইপার অ্যাসিড গ্যাস্ট্রাইটিস হতে পারে এবং অ্যানোরেক্সিয়া, অরুচি, অখোয়া দেখা দেয়, ফলে এবং বমি হতে পারে, মুখ টক হয়ে যায়, খাদ্যের রুচি নষ্ট হয়ে যায়, ফলে ওয়েট লস হয়, সে খাইতে পারে না। আর বিশেষ করে রোজাদাররা তো রোজা রাখতে গেলে তার যদি খাবারই বন্ধ হয়ে যায়, তার রোজা রাখা আরো কষ্ট করে, অপুষ্টির শিকার হয়। ওভারঅল এটা সার্বিকভাবে শরীরের উপর একটা বিরাট ক্ষতি বা প্রভাব বিস্তার করতে পারে। সামান্য একটা খাবারের মানে ডিস্টার্ব থেকে, সাধারণ একটা খাবারের অনিয়ম থেকে এটা সৃষ্টি হতে পারে স্বাভাবিকভাবে, কিন্তু ক্ষতি করতে পারে, অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে। এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, প্রতিরোধ করতে হবে। জি, আপনি এটার এই হাইপার অ্যাসিডিটি হলে এটার থেকে আপনার প্রতিরোধের জন্য বা এর থেকে বাঁচার জন্য চিকিৎসা ব্যবস্থার মধ্যে আমাদের কোনো নিয়মিত অভ্যাস এবং আমাদের কোনো ওষুধ বা খাবারের কোনো পরিবর্তন ঘটানোর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? খাবারের ক্ষেত্রে এক গবেষণায় দেখা যায় যে হাইপার অ্যাসিডিটি, যেটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো নিঃসৃত হতেই হবে, এটা না হলেই তো খাদ্য হজম হবে না। তো এই অ্যাসিডটা যদি খাদ্য অভ্যাস নিয়মিত করা হয়, তাহলে অ্যাসিডটা নিয়ন্ত্রিত হবে এবং অ্যাসিডটা নির্দিষ্ট সময়ে এটা ঝরতে থাকবে। তো এটা খাবারের অভ্যাসটা যদি ঠিক যে সময়ে থাকবে, অ্যাসিডটা নির্গত হবে ঠিক সেই সময়ে। কেউ যদি মনে করে যে না, আমি খাবার খাবো না, এবং আমি খাবারের কোনো ইচ্ছা সে পোষণ না করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তো সেই সময় পর্যন্ত দেখা যায় যে তার অ্যাসিড নির্গমন এটা বন্ধ থাকে। এটা আল্লাহর কুদরত, রোজা রমজানে যেহেতু তার নিয়তে থাকে যে আমরা সারাদিন খাওয়া হবে না। আবার কেউ যদি কোনো কিছুর সেন্ট পায়, যেটা খাবারের সেন্ট পায়, তাহলে সাথে সাথে দেখা যায় যে অ্যাসিড সেক্রেশন বেড়ে যায়। তাহলে মনের সাথে, মানসিক অবস্থার সাথে অ্যাসিড সেক্রেশনের একটা গভীর সম্পর্ক বোঝা যায়। এই জন্য মানে আসলে খাবারের তালিকা এবং আপনার এটার খাবারের সাথে পাশে থাকা বা মানসিক অবস্থা থেকেও একটা মানে বেঁচে থাকার উপায় বার করা উচিত, আপনার কথা থেকে যেটা বলতে বললো। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবিদা সুলতানা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হাইপার অ্যাসিডিটির জন্য কি চিকিৎসা হামদর্দে রয়েছে, কি ধরনের চিকিৎসা? আমাদের হাইপার অ্যাসিডিটির জন্য খুবই উন্নত মানের চিকিৎসা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটা সেটা হচ্ছে ক্যাপসুল সুপার, যেটা যষ্টি মধু দিয়ে তৈরি। যষ্টি মধু প্রায় 5000 বছর ধরে এটা
গ্যাস্ট্রিকের সমস্যায় ব্যবহৃত হয়ে আসছে, অ্যাসিডিটির সমস্যায়, আলসারের চিকিৎসায় এটা ব্যবহৃত হয়ে আছে। এটার আসলে সুপাতটা হতে যষ্টিমধুর চূর্ণটা ব্যবহার করা হয়। এটা খাওয়ার আগে খেলে, 2টো করে 2 বেলা খাওয়ার আগে খেলে এটা হচ্ছে মানে আলসারের চিকিৎসায় প্লাস হচ্ছে গ্যাস্ট্রিক জুস যেটা অতিরিক্ত নিঃসৃত হচ্ছে সেটার চিকিৎসায় খুবই ফলপ্রদ। এছাড়া আমাদের আছে সিরাপ কার্বিনা, এখানে আছে ত্রিফলা মানে আমলকি, হরিতকি, বহেরা আছে। কার্বিনা তো নামই পরিচয় যে এটা কার্বিনেটিভ, কার্বিনেটিভ এটা হজম প্রক্রিয়াটাকে স্ট্রং করে। সো এই বায়ুনাশক হিসেবে এটা কাজ করে। সো এটা যদি খায় সেটাও ওনার জন্য উপকৃত হবে। এছাড়া আছে সফুফ ইন্দেমালি, এটাতে আছে রুমি মস্তুগি আছে, তুলসী বীজ আছে, যেটা ইসবগুলের ভুসি আছে যেটা হচ্ছে পেটটাকে শান্ত রাখে। আর তার পাশাপাশি কাহরুবা আছে যেটা হচ্ছে আপনার অনেকের আলসারের ক্ষত হয়ে গেলে সেখান থেকে ব্লিডিং হতে পারে। আচ্ছা, আপনার জি জি আপনাদের তো আরো ওষুধ আছে, যেরকম আপনি মনে করেন যে জৈন আরক আছে, জৈন আরকটাও আরক পুদিনাও আছে, তারপরে হচ্ছে মৌরি দিয়ে তৈরি আরক বাদিয়ানো আছে। পর্যাপ্ত ওষুধ আছে হামদর্দের যেগুলো নাকি আপনার প্রচুর পরিমাণ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের উপরে প্লাস হাইপার অ্যাসিডিটির উপরে আমাদের প্রচুর পরিমাণ আসলে জওয়ারি শামলা, জওয়ারি শাহী, জি অনেক ওষুধ আছে। তবে আমি আপনাকে বলবো একটা জিনিস, আপনার এই গ্যাস সৃষ্টি বা হাইপার অ্যাসিডিটি সৃষ্টির প্রথম থেকেই আপনার প্রিভেন্টিভ হিসেবেও কাজ করবে এবং অনেক ওষুধের উপাদান যেটার মধ্যে সমৃদ্ধ এবং খাদ্য উপাদানও সমৃদ্ধ এবং সেই একটা কোমল পানীয় রুয়াবজা কি আপনার এখানে এই ব্যাপারে কতটুকু ভূমিকা রাখে বলে? এটা অবশ্যই এখানে ভূমিকা রাখবে, কারণ রুয়াবজাতে আমরা বলেছি যে 27টি উপাদান দিয়ে তৈরি, যার মধ্যে আপনার পুদিনা আছে, পুদিনা আছে, ধনিয়া আছে, পুদিনা আছে, ধনিয়া আছে। এগুলো হচ্ছে আপনার হজম প্রক্রিয়াটাকে ঠিক রাখে এবং অতিরিক্ত গ্যাসের হারটাকে কমায়। পাশাপাশি ফলও আছে, বিভিন্ন ধরনের ফলও আছে যেগুলো হচ্ছে আপনার অ্যাসিডিটি কমাতে খুবই হেল্পফুল। আর সারা দিনের হচ্ছে রোজা শেষে অবশ্যই এটা যদি পান করা হয় তাহলে পুরো প্রক্রিয়াটা আবার ফিক্সড হয়ে যাবে, সেটা হচ্ছে বাজে পর্যায়ে চলে যাবে না। হ্যাঁ, যাবে না। রোজার শেষে হলে এটা হচ্ছে আবার যদি রোজার পূর্বে সেহরির সময় খাওয়া হয় তাহলে সারা দিনে তার এগুলি সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যায়, অনেক কম। আসলে রুয়াবজা সম্পর্কে আমরা অনেক শুনেছি যে এটা এমন একটা বিখ্যাত কোমল পানীয় যার মধ্যে যার স্বর্গীয় অমৃত সুধা হিসেবে বলা হয়েছে। খাদ্যগুণ, ঔষধি গুণ এবং পানীয় যে গুণ সবকিছু সমৃদ্ধ। যাই হোক, ধন্যবাদ আপনাদের দুজনকে। গুরুত্বপূর্ণ কথা আজকে সময় এখানে শেষ। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আলোচনা অংশগ্রহণ করার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, শুনছিলেন এবং দেখছিলেন হামদর্দ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আগামী দিন আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।